বন্ধুরা, আমি চন্দ্রিমা আড্ডা ও গল্পে জমজমাট চ্যানেলের পক্ষ থেকে আজকে আরো একটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি। গল্পটার নাম ঝাড়ুয়ার জঙ্গলে। লিখেছেন মহাশ্বেতা দেবী। ঝাড়ুয়ার জঙ্গলে গিয়ে মইনু, সোনাম আর তাতা কিভাবে ভূতের খপ্পরে পড়ে এবং ওদেরই বন্ধু বাদল কিভাবে তার নিজের প্রাণটা হারায়, সেই গল্পই আজকে আমি শেয়ার করে নেব তোমাদের সাথে। তাই গল্পটা শুরু করছি, কিন্তু কয়েকটা কথা বলে নি তোমাদের সাথে। সেটা হলো, যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ফলো করে নেবে। অনেক 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 লাইক করো, আর গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। তাহলে শুরু হচ্ছে আজকের ভৌতিক কাহিনী, ঝাড়ুয়ার জঙ্গলে। মইনু, সোনাম আর তাতা এখনো জানে না ওদের সেই ঝাড়ুয়া জঙ্গলের অভিজ্ঞতাটা সত্যি না মিথ্যে না স্বপ্ন। অথচ এ কথাও সত্যি যে ওরা চারজন ঢুকেছিল জঙ্গলে। বাদল আর কোনোদিনই ফেরেনি। বাদলের জেদেই ঝাড়ুয়া যায় ওরা, নইলে ঝাড়ুয়ার নাম ওরা শোনেইনি কোনোদিন। বাদলের কাকা পালামৌয়ের এক জঙ্গলে কাঠ কাটবার ঠিকাদার। এবছর মার্চ মাসে বাদল ওর সঙ্গে কাজে লাগবে। স্কুল থেকেই চারজন বেজায় বন্ধু। মইনু আর তাতা সবে ব্যাংকে ঢুকেছে। সোনাম ওর বাবার খবরের কাগজের অফিসে ঢুকবে এবার। বাদল বরাবর বেজায় ছটফটে আর খেয়ালি। স্বাস্থ্যটাও রীতিমতো ভালো, দেখলে বাঙালি ছেলে মনেই হয় না। বাদলের উৎসাহে ওরা সাইকেলে ভারতবর্ষ ঘুরেছে, হিমালয়ে উঠেছে কয়েকবার। বাদলের একটা আশ্চর্য ক্ষমতা আছে। কি সে ক্ষমতা, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তরুণ দল ক্লাবের সঙ্গে সেবার ওরা গঙ্গোত্রীর কাছে এক গ্লেসিয়ারের গতিপথ দেখতে গিয়েছিল, যেখানে বেস ক্যাম্প করার কথা। বাদল বলল, এখানে নয়, এখানে ভীষণ দুর্ঘটনা হবে। দলের নেতা মোহনবাবু চটে গেলেন। তিনি একজন পাকা পর্বতারোহী, সঙ্গে আছে তিনজন অভিজ্ঞ শেরপা। তারা বুঝছেন না, বাদল বেশি বুঝছে। বাদল বলতে গেলে তাকে অমান্য করে বন্ধুদের নিয়ে ফিরে গেল তাঁবুতে। আর সেই রাতেই চাঁদের আলোয় যখন ধুয়ে দিচ্ছে বরফের আঙিনা, অপ্রত্যাশিত বরফের ধস নেমে মোহনবাবুদের বেস ক্যাম্প নিশ্চিহ্ন করে দিল। ঠিক এমনি ঘটে আগ্রায় তাজমহল দেখতে গিয়ে। হঠাৎ বাদল বলল, এক্ষুনি চল, এখান থেকে এক্ষুনি চল, কিছু একটা ঘটবে, থাকলে জড়িয়ে পড়ব। ওদের খুব কাছে বসে নিথর হয়ে তাজমহল দেখছিল একটি যুবক। তার মতো নিবিষ্ট হয়ে তাজমহল সেদিন আর কেউ দেখেনি। ওরা তো চলে এলো, তার আধ ঘন্টা বাদেই নাকি দুজন লোক এসে যুবকটিকে লক্ষ্য করে দুমদাম গুলি ছোড়ে। যুবকটিও প্রস্তুত ছিল। দুপক্ষের সে লড়াইয়ে যুবকটি মরল, কয়েকজন ভ্রমণার্থী জখম হলো। বাদল আগে থেকে অশুভ কিছুর আঁচ পেত। মইনু, সোনাম আর তাতা তো তা সচক্ষে দেখেছে। তাহলে ঝাড়ুয়াতে গিয়ে কি হলো? সব যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। মার্চে কাজে লাগবে বাদল, খুব উত্তেজিত। জঙ্গল ঘুরবে, কত রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। বাদলই বলল, তোরাও চল, কয়েকদিন থেকে চলে আসবি। শিকার করা যাবে? যা, শিকার করা বারণ, পাখিটাকে মারতে পারবি। আর এক আধটা হরিণ। থাকবো কোথায়? কাকার বাংলোতে। কাকা বিয়ে করলো না, সারা জীবন কাটালো জঙ্গলে জঙ্গলে। এক সময় বর্মায় হাতি ধরতো। চল না, গল্প করবে জমিয়ে। বাদলের কাকা থাকার জন্যে জায়গাটা বেছেছেন বটে,
ট্রেন থেকে নামো কমান্ডে নামক এক জঙ্গলে ঢাকা স্টেশনে। তারপর কাকার জিপে 40 মাইল ভিতরে চলো। সুমা নামের একটা জায়গা। সুমা নদী পাথরে পাথরে নিচে বয়ে গেছে এঁকে বেঁকে। কাকার বাংলোর চারিদিকে উঁচু কাঁটাতারের বেড়া। এক সময় এখানে বক্সাইটের খনির কাজ শুরু হয়েছিল। বেশ কয়েক বছর কাজও হয়। তারপর খনির কাজ কেন যেন বন্ধ হয়ে যায়। খনির কাজের জন্য তৈরি রাস্তাগুলো এখনো আছে। সেই পথেই কাঠবাহী ট্রাক চলে যায় ডালটনগঞ্জ। দেখা গেল কাকা সংক্ষেপে জবাব দেন, কাঁটাতারের বেড়া কেন দিয়েছো কাকা? হাতি আসে, বেড়া উপড়ে ফেলতে পারে না? পারে, ফেলে না, প্রখর বুদ্ধি রাখে। মার্চ মাসেই বিকেল নাগাদ বেশ ঠান্ডা, সন্ধ্যা থেকে শীত শীত। বন্তি তীরের রোস্ট আর চাপাটি খাওয়া হলো। কফি খেয়ে কাকার মেজাজ যেন একটু খুশি হলো। তোরা তো এলি, কিন্তু সময়টা ভালো যাচ্ছে না। ভালো জঙ্গলটাতেই কাজকর্ম বন্ধ, কি যে হবে। কেন কাজকর্ম বন্ধ কেন? কি যে বলি নিজেই বুঝছি না। বলো না বলো না। ওই পাহাড়টার ওপারে ছাড়োয়ার জঙ্গল, কখনো হাত পড়েনি, ভালো ভালো শাল গাছ, অঢেল। কাকা কাহিনীটা বললেন। জঙ্গলটা জমা নেয় এক পাঞ্জাবি ভদ্রলোক। নেয় খুব অদ্ভুত কারণে, নির্জনে থাকবে বলে নেয়। একটা বাড়ি বানায়, বউ নিয়ে আসে। জানা যায় ওদের একটি বাচ্চাও জন্মায়। সপ্তাহে সপ্তাহে ধিলন হাটে আসতো সওদা করতে। হঠাৎ পরপর কয়েক সপ্তাহ তার দেখা নেই। অবশেষে এক অবিশ্বাস্য খবর আসে কাকার কাছে। ধিলনের জিপ গাড়িটা রাস্তায় পড়ে আছে, আর ধিলনের মৃতদেহ পড়ে আছে তার বাড়িতে। বউ আর বাচ্চা উধাও। কাকা তো গেলেন। তিনি দেখলেন ধিলন তার বারান্দায় পড়ে আছে। তার মুখে চোখে অবিশ্বাস্য আতঙ্কের ছাপ। ঘরের মধ্যে পড়ে আছে বিশাল গ্রেট ভেন কুকুরটা। ধিলন বা কুকুর, দুটো মৃতদেহে এক ফোঁটা রক্ত নেই। ধিলন কাগজের মতো সাদা। বউ বা বাচ্চার কোনো খোঁজ নেই। খোলামেলা বাড়িতে মৃতদেহ পড়ে আছে, হায়না বা শিয়াল টানাটানি করেনি। কাকার জঙ্গলকুড়িরা বলল, এ কোনো পিশাচ দানবের কাণ্ড। আর তাদের কাছেই কাকা জানতে পারলেন ধিলন বিয়ে করেছিল একটি মেয়েকে, যার কোনো ঠিকুজি কুষ্টি সে জানতো না। জঙ্গলের মধ্যে একা একা মেয়েটিকে ঘুরতে দেখে সে নিয়ে আসে ও বিয়ে করে। গজার জঙ্গলে একা একা কি কোনো মেয়ে মানুষে ঘোরে? কাকা সে কথায় কোনো কান দেননি। জঙ্গলে কাজ করতে হলে অত ভীতু হলে চলে না। আর একথা তিনি জানেন যে কুলিদের বেজায় বিশ্বাস ভূত প্রেত দেহ পিশাচে। তিনি ধিলনকে দাহ করান, কুকুরটিকে কবর দেওয়ান, বাড়িটা বন্ধ করে চলে আসেন জিপটি নিয়ে। তারপর জঙ্গল আপিসের সহায়তায় ধিলনের কি আছে না আছে খোঁজ নেন। অবশেষে রাঁচি থেকে এলো ভার্মা নামে একটি ছেলে। ধিলন তার মামা। ভার্মা বললে, আমি ওখানে বাস করব না, বাড়িটা যা আছে তা জিপে চাপিয়ে নিয়ে রাঁচি চলে যাব। ভার্মার সঙ্গে তার এক বন্ধু এসেছিল। কোনো জঙ্গলকুলি ওদের সঙ্গে গেল না। তারা সাফ বলে দিল, জানোয়ারের ভয় করি না, যেখানে জানোয়ার অব্দি ঢোকে না সেখানে কে যাবে? কাকা তার হেডকুলিকে ধমকালেন। হেডকুলির নাম দাসাইন ওরাও। সে বলল, বাবু আমরা তো যাবই না, ওই বাবুও যেন না যায়। ভার্মা সেসব কথা উড়িয়ে দিল। ভার্মার কাছেই কাকা ওই জঙ্গলটা ইজারা নিলেন। আদিম অরণ্য, বড় বড় শাল গাছ, প্রত্যেকটা গাছ খুব দামে বিকবে। ভার্মা যাবার দিন হাটেও দেখা হলো। ভার্মা বলল, কাল সকালে একবার আসবেন, একটু চা বানিয়ে আনলে তো কথাই নেই। সেই শেষ দেখা। পরদিন সকালে থার্মস ভর্তি চা নিয়ে ছাড়োয়ার জঙ্গলে হাজির হয়ে কাকা দেখেন ভার্মা এবং তার বন্ধু
ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে আছে। দুজনেই মৃত। দুজনের চোখ অবিশ্বাস্য আতঙ্কে বিস্ফারিত। দুজনের শরীরই রক্ত শূন্য। ছেলেরা বলল, তারপর? দুজনের গলাতেই ছোট ছোট পাংচারের দাগ ছিল। তার মানে কি? জানি না। পুলিশ এখনো খোঁজ চালাচ্ছে, কিন্তু কোনো কিনারা হয়নি। শুধু ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেউ যাচ্ছে না ওখানে গাছ কাটতে। পুলিশ যাচ্ছে না? কয়েকবার গেছে, সেও এক রহস্য। কিরকম? বাড়িটা পুলিশ বন্ধ করে তালা মেরে আসছে, পরে গিয়ে বাড়ি খোলা পাচ্ছে, সব ঝকঝকে তকতকে। কে বলবে যে বাড়িতে মানুষ থাকে না? তার মানে কি? কোনো মানুষ আছে এর পেছনে। আমার তাই বিশ্বাস। 1070 শাল গাছ, করম গাছ, তেঁতুল গাছ, লাখ লাখ টাকার জঙ্গল, তো কেউ আতঙ্ক সৃজন করছে। কাকা খুব মুষড়ে পড়েছেন বলে মনে হলো। ঝাড়ুয়ার জঙ্গলের ওপর খুব ভরসা করেছিলেন। বাদল বলল, তুমি ভাবছো কেন? আমরা 4 জন আছি, বন্দুক নিয়ে থেকে যাব ওখানে, সব রহস্য ফর্সা হয়ে যাবে। পরদিন দাসাইন ওরাও ওদের নিয়ে গেল চিপা ফরেস্টে। সেখানে এখন গাছ কাটা চলছে। দাসাইন খুব আত্মসম্মানী ভারভারিক্কি লোক। গেঞ্জি আর হাফ প্যান্ট পরেও, হাতে রাখে ছড়ি। দাসাইন বলল, তোরা যাস না ঝাড়ুয়া। কেন? সেখানে কি আছে? বস, বুঝিয়ে দিচ্ছি। এই চাইলা। ওভারসিয়ারের তাঁবুর কাছে একটা লোক কেটলিতে চা বানাচ্ছে, বিড়ি বেচছে। কাটা গাছের ওপর বসলো ওরা। দাসাইন বলল, বাবু অনেক দূর বুঝে, সবটা বুঝে না। দাসাইনের গল্পটা জঙ্গলে বসে মনে হয়েছিল গল্প, আর শহরে বসে মইনু, তাতা ও সোনামের আজ মনে হয় সত্যি। কেন এমন হয়? গল্পটা এইরকম। আদি অন্তকাল আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল, তখন বড় দেবতার সঙ্গে অসুরদের বউরা যুদ্ধ করতে যায়। বড় দেবতা শূন্য থেকে বউগুলোকে নিচে ফেলে দেন। তারাই হয়ে গেল পাহাড়। পাহাড়ের কোল দিয়ে ক্রমে বনও গজালো। তারা একথাও সত্যি যে নানা রকম মানুষ এসে সব জঙ্গল, সব মাটির দখল নিয়েছে। তবু বনের কোনো কোনো জায়গা থাকে সংরক্ষিত। মানুষ সব দখল করেছে বলে পাহাড় জঙ্গলের আত্মারা মানুষের উপর খেপেই থাকে। কেননা তাদের বসত ছেড়ে চলে যেতে হচ্ছে। তখন তারা কোনো কোনো জায়গায় এসে ডেরা বাঁধে। ঝাড়ুয়ার জঙ্গল তেমনই এক জায়গা। এ কথা বাবু মানে না, বুঝে না। এ কথা কখনো বাবু ভেবে দেখলো না যে ধীলন যেখানে ঘর করলো, সেখানে গাছে পাখি বসে না, কোনো জানোয়ার ঢোকে না বাড়ির ভেতর। আর ধীলনও ভেবে দেখলো না জঙ্গলের মধ্যে একটা মেয়ে কোথা থেকে এলো, বিয়ে করে বসলো। অবশ্য ধীলন কিছু করতেও পারতো না। যখনই ওখানে বাড়ি করেছে, তখনই ও মরেছে। যখনই মেয়েটাকে দেখেছে, তখন তো ওর উপর শাপ লেগে গেছে। ও মেয়ে নয়, মানুষের উপর প্রতিহিংসা নেবার জন্য কখনো মেয়ে সেজে, কখনো হরিণ বা ময়ূর সেজে মানুষকে ভুলায়, তারপর মানুষের রক্ত চুষে শেষ করে ফেলে রেখে চলে যায়। কেন? সোনাম বলল, কেন শোধ নেবে না? মানুষ গাছ কেটে পাহাড়ের পাথর চালান দিয়ে জঙ্গলের রক্ত শুষে নিচ্ছে না। তোমাদের কিছু হয়নি তো? দাসাইন শান্ত সুন্দর হাসলো, বলল, আমরা তো জঙ্গলকে মারছি না বাবু, পাহাড় জঙ্গল শেষ করে টাকাও জমাচ্ছি না। আমাদের মারবে কেন? আমরা জঙ্গলের সন্তান, জঙ্গলের দেও দেবতার নিয়ম মেনে চলি। ওদের রাগ বাইরের মানুষের উপর। আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে। ধর কেনে, জঙ্গল দিয়ে যাচ্ছি, হঠাৎ পথের ওপর একটা ডাল ভেঙে পড়ল।
বাহ, নেই বাতাস, নেই ডাল পড়লো কেন? তখনই জানলাম আর যাওয়া নিষেধ। আর যাব না, ফিরে আসব। তাতা বলল, বাড়ি পরিষ্কার রাখছে কি? যে ধিলনকে খেয়েছে সে। কেন? কেন? আরো খেতে চায়, আরো মানুষ চায়। পুলিশকে কিছু করনি কেন? কে জানে, পুলিশকে যে কিছু করেনি তাতেই মইনুরা নিঃসংশয় হয় যে এ কোনো মানুষের কারসাজি। তখনই বাদল ঠিক করে যে ওই বাড়িতে গিয়ে ওরা থাকবেই। কাকা বারণ করলেন, পুলিশ অফিসার বারণ করলেন। বারণ না করে যাও বললে ওদের উৎসাহ ফুরাতো। বারণ করার ফলে যা ছিল উৎসাহ তা হয়ে গেল জেদ। চারটে জোয়ান ছেলে, সাঁতার কাটতে, স্কুটার চালাতে, পাহাড়ে উঠতে সবাই পটু। রাইফেল ক্লাবে 4 জনই একসঙ্গে ঢুকেছিল। অল্প বিস্তর বন্দুক চালাতে সবাই জানে। বাদলের তো লাইসেন্সও আছে। জঙ্গলের কাজে আসার আগেই সে লাইসেন্সটা নিয়ে নিয়েছে। মইনু ক্যারাটে, তাতা আর সোনাম জুডোও শিখেছে। পুলিশ অফিসার সুজা সিং বললেন, ঠিক আছে, পাহাড়ের এপারে সুমোতে আমি রইলাম আজ। অনেক দিন বাদিয়ে জমিয়ে তাস খেলা যাবে। কাকার বাংলোয় রয়ে গেলেন সুজা সিং। আর ওরা যখন গেল বিকেলে, তখন বারবার বলে দিলেন, পাহাড়ে নির্জনে শব্দ বহুদূর যায়, এই হুইসেলটা রাখুন, কিছু বিপদ বুঝলেই বাজাবেন, আমরা চলে যাব। দাসাইন ওদের কিছু দূর এগিয়ে দিল আর মাথা নাড়তে নাড়তে বকবক করতে করতেই ফিরে গেল। সুমা থেকে ঝাড়োয়া মাঝে একটি পাহাড়। পাহাড়টা খুবই নিচু। যাবার পথ পাহাড়ের গা ঘেঁষে পাহাড় ঘিরে। ধিলনের বাংলোটিতে ওরা যখন পৌঁছয় তখন বিকেল। কাঁধের ব্যাগ নামিয়ে ওরা আশপাশটা দেখতে বেরোলো। বাদল বলল, যত সব গাঁজাখুরি কথা। ওই তো হরিণ দৌড়ে গেল, কাঠবেড়ালি ছুটছে। ভুতুরে জঙ্গল না হাতি? মইনু আর সোনাম আর তাতা অবশ্য কোনো হরিণ বা কাঠবেড়ালি দেখেনি, কিন্তু বাদল তো দেখেছে। সন্ধে ঘনাতে ওরা ফিরে এলো। বাদল বলল, এত বড় বড় শাল গাছ, ওহ, কত দাম বলতো? লাখ লাখ টাকা। তাহলে তুই লক্ষপতি হচ্ছিস? না, বেজায় বড় লোক হওয়াটা আর ঠেকানো গেল না দেখছি। কি আর করি বল। আমাদের মাঝে মধ্যে দিয়ে দিস। বাংলোতে আলো জ্বলছে, তাই দেখি ওরা একটু অবাক হয়। বারান্দায় পেট্রোম্যাক্স, ঘরে পেট্রোম্যাক্স, কে জ্বালালো? আর একটু এগিয়ে আসতে জবাব মিলল। বারান্দায় বসে একটি মেয়ে, তার কোলে একটি বাচ্চা। ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়ালো বাচ্চাটিকে শুইয়ে রেখে। তারপর হাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। ছেলেরা যত না অবাক তত বিব্রত, আবার আশ্বস্ত। মইনু বলল, থামুন থামুন, কাঁদবেন না। আপনি আপনি ধিলনের বউ না? বউ? হ্যাঁ বাবুজি, এ তো আমারই বাংলো। কোথায় ছিলেন? কোথায় থাকবো, জঙ্গল দিয়ে আমাদের গায়ে পালিয়েছিলাম। পুলিশ যে বড্ড ঝামেলা করে, কিছু বলে, কি যে বলে কিছু বুঝি না। আমি কি জানি যে স্বামী মরে যাবেন। উনি পরব পুজো পছন্দ করেন না। ঝগড়া করে আমি বাচ্চাকে নিয়ে চলে যাই। তারপর যা যা হলো, গায়ে আমায় থাকতে দেয় না। বলে, বাবুকে বিয়ে করেছিলি, সেখানে যা,
এখানে এলে পুলিশ তাড়া করে। আপনি ঘরদোর সাফ করেন? হ্যাঁ বাবুজি, কে করবে না হলে? ঘর খোলেন কি করে? এই যে মাস্টার চাবি দিয়ে। এই চাবিগুলো দিয়ে সব তালা খোলা যায়। বাচ্চাটার বড় অসুখ, কেবল শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে চায় না, তাই এসে বসে আছি। ভেবেছি সকাল হলে নিজে যাব পুলিশ সাহেবের কাছে, বলবো আমাকে যা বলো তাই করব। বাচ্চাটাকে হাসপাতালে দিয়ে দাও বাবুজি। জঙ্গলি মানুষ আমি, কিছু বুঝি না। স্বামী সব বুঝতেন, সব দেখে শুনে রাখতেন। বাবুজি, রাতটুকু থাকবো। ছি ছি, সে কি কথা! আপনি বাচ্চাকে নিয়ে ঘরে থাকুন, আমরা ওই ঘরে থাকবো। সকালে আমরাই আপনাকে নিয়ে যাব। মেয়েটি বাচ্চাটাকে শুইয়ে এলো। সেই ওদের খাবার সাজিয়ে দিল প্লেটে। কাকা খাবার সঙ্গে দিয়েছিলেন। অনেক পীড়াপিড়িতেও নিজে কিছু খেলো না। কথা বললো অনেক। ধীরনের ভাগ্নে ভার্মাকে কে মেরেছিল তাও জানে না। ও তো ভয়ের চোটে আসতোই না। গ্রামের লোকেরা থাকতে দিল না বলে আসা যাওয়া করছে। বসার ঘরে ওরা শুয়ে পড়ে। ঘুম কি আসতে চায়? এখন তো ঝাড়ুয়ার বাংলোর রহস্যের সব সমাধানই মিলেছে। মেয়েটির গল্পের মধ্যে যেসব ফাঁকফোকর আছে তা ওদের এখন কিছু কানে বাজছে না। মেয়েটির চাউনি এত কাতর, গলায় স্বর এমন কান্নায় ভরা। হঠাৎ মেয়েটি কেঁদে উঠেছিল, ছুটে এসেছিল। বাবুজি বাবুজি, মেয়ে আমার নেতিয়ে পড়ছে কেন? একটু দেখো না গো, এমন রাতে আমি কি করি, কোথায় যাই? ধরফর করে ওরা ছুটে যায়। সত্যি বাচ্চাটা ৩-৪ মাসের বাচ্চা, যেন অসাড় হয়ে যাচ্ছে। বাদল সামনে ছিল। পাগলের মতো বাচ্চার মা বাদলের হাত ধরে টানতে থাকে। এসো বাবুজি, গায়ে হাত দিয়ে দেখো, বলো আমার মেয়ে পিছিয়ে আছে, বলো। হতভম্ব বাদল এগিয়ে যায় কাছে। আর যে বাচ্চাটা মরার মতো পড়েছিল এতক্ষণ, সে হঠাৎ খলখল করে হেসে বিছানা ছেড়ে যেন ভেসে উঠে আসে। বাদলের গলায় মুখ লাগায়, চুষতে থাকে কি যেন। বাদলের গলার স্বর আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। চোখ হয় বিস্ফারিত। ময়ূরা এক পা নড়তে পারে না এমন অবিশ্বাস্য দৃশ্য দেখে। মেয়েটি বাদলকে ধরে থাকে আর একেবারে মমতাময় মানুষই মায়ের গলায় বলতে থাকে, খেয়ে নে সোনা, খেয়ে নে মনি, খেয়ে নে। সোনাম এই ভয়ঙ্কর অভিজ্ঞতার অভিশাপ কাটিয়ে বাদলের রাইফেলটা এনে পর পর গুলি করেছিল মেয়েটির উপর। মেয়েটি এতটুকু নড়েনি। বাচ্চাটাকে ও একসময় কোলে নিয়ে নেয়, বেরিয়ে যায় ঘর থেকে, আর বাদল পড়ে যায়। রাইফেলের শব্দে সুজা সিং ও কাকা এসে পড়েন। তারপর সব অস্পষ্ট, ধোঁয়াটে, গোলমেলে। ওদের 4 জনকেই হাসপাতালে নিয়ে যেতে হয়। বাদল অবশ্য জীবিত ছিল না। তারপর ওরা একদিন ফিরে আসে। ঝাড়ুয়ার জঙ্গলের নাম ওরা কখনো করে না, কিন্তু খুব ছোট শিশু দেখলে ওরা ভীষণ ভয় পায় আজও। জীবনেও এই আতঙ্ক ওদের কাটবে না। ঝাড়ুয়ার জঙ্গলে এরপর আর কেউ ঢোকেনি। নমস্কার বন্ধুরা, গল্পটা এখানে শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে ইন্সপায়ার করার জন্য তোমরা জানাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। শুনতে থাকো
সঙ্গে থাকো। নমস্কার।